আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বই অধ্যায় 2-এর 2.1 যে পাঠটা রয়েছে সেই পাঠ পর্যন্ত। সো আজকে এই ভিডিও থেকে আমরা 2.2 যে পাঠটা রয়েছে বিভিন্ন অনুপাত নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের পাঠটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে এখানে বিভিন্ন রকমের অনুপাত কাকে বলে এই বিষয়গুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং নতুন। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে আমরা আলোচনা করব সমতুল অনুপাত নিয়ে। কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশিকে শূন্য ব্যতীত, দেখো খেয়াল করবা, শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে আমরা বলি সমতুল অনুপাত, যেরকম আমরা দেখেছিলাম সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে উদাহরণটা দেখে নাও। 2:5কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, 5/2 আসতেছে এবং এটাকে উপর নিচে আমরা 2 দ্বারা গুণ করে দিলে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, আসতেছে হচ্ছে 4:10 এবং 10/4 এবং এটাকে অনুপাতে প্রকাশ করে পাচ্ছি আমরা 4:10। এর মানে এটা হচ্ছে আমাদের সমতুল অনুপাত। তার মানে এই যে দেখো, এই কথাটাই বলা হয়েছে 2:5 ও 4:10 সমতুল অনুপাত। কোনো অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে, যেমন 2:3, 4:6, 6:9, 8:12 সমতুল অনুপাত। আবার 1:2 = 5 খালি ঘর হলে এখানে কি বসবে তোমরা কি বলতে পারবা? এখানে শূন্যস্থানে কিন্তু 10 বসালে অনুপাতটি একটা সমতুল অনুপাত হবে, তাই না? লক্ষ্য করি, একটি অনুপাতের রাশি দুইটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করলে অনুপাতটিকে সরলীকরণ করা যায়। ঠিক আছে, এখানে খেয়াল করবা, গসাগু দ্বারা ভাগ করলে অনুপাতটিকে সরলীকরণ করা যায়। অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকটির অংশ আমরা নির্ণয় করতে পারি। তো এই যে দুইটা কথা আছে না, এগুলো তোমরা একদম মুখস্থ করে নিবা এবং আশা করি এই দুইটা কথা তোমরা বুঝতে পেরেছো, কারণ এগুলোর উপরে কিন্তু আমরা পরবর্তীতে অনুসরণী অনেকগুলো প্রশ্ন সমাধান করব। তো এরপর আমরা উদাহরণ 1 একটু খেয়াল করি। জেসমিন ও আবিদার বর্তমান বয়সে অনুপাত 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সে অনুপাত হচ্ছে 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। সো এবার আমাদের কোয়েশ্চেনটা বলা হয়েছে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করে, প্রথম অনুপাতটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে এবং তারপর হচ্ছে 5 বছর পরে আবিদার বয়স কত হবে, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কতবার। সো একদম সিম্পল অঙ্ক, জাস্ট তোমাদের একটু মাথা খাটাতে হবে। সো এবার দেখো, ফার্স্টে আমরা খ নাম্বারটা চলে আসি। উদ্দীপকের প্রথম অনুপাতটা হচ্ছে 3:2। সো এই যে এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো, করার পর আমরা যেটা করবো, উপরের নিচে আমরা 100 দ্বারা গুণ করে দিব, অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে জাস্ট এখানে 100% দিয়ে গুণ করে দিবা বা 100 গুণ করে দিবা। সো আমরা যেটা করলাম, উপরের নিচে 100 দ্বারা গুণ করে দিলাম, তাতে কোনো সমস্যা নেই, আমাদের মান কিন্তু এই 2/3 আসবে। এবার দেখো, এই যে এখানে যে একটা 100 ছিল না, এই যে নিচে যে একটা 100 ছিল না, এই 100টাকে আমরা পার্সেন্টেজ আকারে এখানে নিয়ে আসলাম, আর উপরে একটা 100 ছিল সেটাকে আমরা জায়গায় রেখে দিলাম। এরপরে আমরা যদি জাস্ট এখানে হিসাব করি তাহলে পাইতেছি আমরা 150%। ঠিক আছে, এরপর খ নাম্বারটা খেয়াল করা যদি একটু, 5 বছর পরে আবিদার বয়স কত হবে। আবিদার বর্তমান বয়স অনুপাত হচ্ছে আনিকার বর্তমান বয়স। দেখো এখানে অনুপাত রয়েছে 5:1। এই যে দেখো, এই তথ্যটা এখান থেকে নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, আবিদার বর্তমান বয়স তার মানে হচ্ছে আনিকার বর্তমান বয়সের 5 গুণ, তাই না? এটা কিন্তু আমরা আগের ভিডিওতে কিন্তু এরকম একটা ম্যাথ আমরা সলভ করেছিলাম যে পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত গুণ। সো আনিকার বর্তমান বয়স দেখো 3 বছর 6 মাস পেয়েছিলাম। আমরা কিন্তু জানি অনুপাতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা রাশিকে পুরোপুরি একই রকম রাশিতে বানাতে হবে, তাই আমি এখানে 42 মাস তৈরি করে নিলাম। সুতরাং আবিদার বর্তমান বয়সটা হবে 42 গুণ 5, কারণ আনিকার বর্তমান বয়সের 5 গুণ, তাই না? সো আনিকার বর্তমান বয়স তো রয়েছে, তাহলে আবিদার বর্তমান বয়সে তারা 5 গুণ করে দিলে পাচ্ছি হচ্ছে 210 মাস। এটিকে আমরা বছরে কনভার্ট করে নিব 12 দ্বারা ভাগ করে, তাহলে আমরা কাটাকাটি করে অবশ্যই পাচ্ছি হচ্ছে 17 সমস্ত 2/1 বছর বা 17.5 বছর আর কি। এবার আমাদের কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু এখানে শেষ না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমাদেরকে বলা হয়েছিল 5 বছর পর আবিদার বয়স কত। সো আবিদার বর্তমান বয়স আমরা পেয়ে গেছি, তো আবিদার 5 বছর পর বয়স হবে যা 17 2/1 সাথে আমরা 5 যোগ করে দিব, তাহলে আমরা কত পাইতেছি, আমরা পাইতেছি 22/1 বছর। সো এখানে যুগটা কীভাবে হয়েছে এটা আশা করি তোমরা জানো, কারণ আগের অধ্যায়ে কিন্তু এইসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সো এবার দেখো, গ নাম্বার যেটা কোয়েশ্চেনটা ছিল, বলা হয়েছে যে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কতবার। সো এখানে খেয়াল করবা, জেসমিন এবং আবিদার মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং আবিদা এবং আনিকার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সো আবিদার বর্তমান বয়সটা কত, আবিদার বর্তমান বয়সটা আমরা পেয়েছিলাম হচ্ছে 17 সমস্ত 2/1 বছর। তাহলে জেসমিন এবং আবিদার বর্তমান বয়সের অনুপাতটা আমরা প্রশ্নে দেওয়া রয়েছে কত, 3:2। প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখে নিলাম, অর্থাৎ জেসমিনের বর্তমান বয়সটা হবে আবিদার বর্তমান বয়সের 2/3 গুণ, তাই না? খ হতে আবিদার বর্তমান বয়স যদি আমরা খেয়াল করি তাহলে কত পাইছিলাম, 17 সমস্ত 2/1 বছর।
জেসমিনের বর্তমান বয়সটা কত হবে তাহলে? জেসমিনের বর্তমান বয়সটা হবে এই যে 17 সমস্ত 2/1 ছিল, তার সাথে আমরা এই যে এত গুণ যেটা রয়েছে সেটা আমরা গুণ করে দিব। তাহলে মান পাইতেছি কত আমরা? 26 সমস্ত 4/1। এটাই হচ্ছে আমাদের জেসমিনের বর্তমান বয়স। আমাদের কোশ্চেনে কি বার করতে বলা হয়েছে একটু খেয়াল করবা। বলা হয়েছে যে জেসমিনের আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ, ঠিক আছে? সো আমরা জেসমিনের বয়সটা পেয়ে গেলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আনিকার বয়সটা। আনিকার বয়স কিন্তু দেওয়া ছিল 3 বছর 6 মাস, তাই না? সো এটাকে আমরা বছরে কনভার্ট করে নিলাম। আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের কত হবে একটু খেয়াল করো। বলা হয়েছে যে এখানে কিন্তু বলা হয়েছে আনিকার বর্তমান বয়স, জেসমিনের বর্তমান বয়স। আনিকারটা ফার্স্টে লিখবা, তারপর তোমরা এখানে অনুপাত আকারে লিখে নিবা জেসমিনের বয়সটা। এরপরে আমরা যেটা করব, এই যে দুইটা অনুপাতের মাঝখানে কিন্তু একটা ভাগ চিহ্ন আছে, তাই না? একটা ভাগ আছে, এই ভাগটাই মূলত এখানে বোঝানো হয়েছে। সো অনুপাতের বদলে আমরা এখানে জাস্ট ভাগ দিলাম, তাতে কোনো সমস্যা নাই। সো এই যে ভাগটা দিলাম, এই ভাগটাকে আমরা গুণ করে দিব, দুটা ভগ্নাংশে গুণের মতো করে করব, ভাগের মতো করব নিয়মটা। করার পর দেখো আসতেছে কত? 13 সমস্ত 3/1%। এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো এবার উদাহরণ 2টা যেটা রয়েছে সেটা একটু খেয়াল করো। বলা হয়েছে 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। অনুপাতের পূর্বরাশি সমাধানটা দেখো একটু খেয়াল করো। অনুপাতের পূর্ব রাশি 2 এবং উত্তর রাশি 3, এটাকে বলা হয় পূর্ব রাশি এবং এটাকে বলা হয় উত্তর রাশি। রাশি দুইটা সমষ্টিটা আমরা যোগ করি, তাহলে কত পাইতেছি? 2 + 3 = 5। প্রথম শ্রমিক পাবে দেখো 500 টাকার 5/3 অংশ, ঠিক আছে? 5/3 অংশ সমান সমান কত? 200 টাকা। এবং দ্বিতীয় শ্রমিক পাবে হচ্ছে 500 টাকার 5/3 অংশ বা 300 টাকা। কারণ দ্বিতীয় শ্রমিকের ভাগটা ছিল কত? এই যে এতটুকু না, এতটুকু 3 ছিল দ্বিতীয় শ্রমিক ভাগ, তাই 3 উপরে চলে গেছে। আর দুজনকে কিন্তু দেওয়া হচ্ছে 2 + 3 বা 5 অংশ, আর 5 অংশ সমানই হচ্ছে 500 টাকা, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার এখানে একটা কাজ রয়েছে, দেখো একটা খালি বক্সের মধ্যে কাজ রয়েছে, দুইটা কাজ রয়েছে, সেটা আমরা একটু দেখি দাঁড়াও। সো বরাবরের মতো আমরা চলে আসলাম আমাদের বাইনারি গাইডে। সো এখানে দেখো আমাদের এই যে এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করবা, যে মামুনের বয়স 4 বছর এবং তার বয়স 6 মাস হলে তাদের বয়সে অনুপাত নির্ণয় করো। এটা একদম সিম্পল, তাই না? একদম সিম্পল। মামুনের বয়সটাকে আমাদের ফার্স্টে মাসে পরিণত করে দিতে হবে। তারপর আমরা যেটা করবো, মামুনের বয়স অনুপাত তার বোনের বয়স অনুপাত করলে আমরা যেটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর। এই দেখো 8, এটা হবে 8:1, ঠিক আছে? সো এবার আমরা একটু পরে খেয়াল করি। 2 নম্বর কোয়েশ্চেনটা ছিল এরকম যে সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে 1 মিটার 75 সেন্টিমিটার এবং 1 মিটার 50 সেন্টিমিটার হয়, তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো দেওয়া আছে সজলের উচ্চতা হচ্ছে 1 মিটার 75 সেন্টিমিটার। তাহলে দেখো তার পুরো উচ্চতাটাকে আমরা কী করলাম? সেন্টিমিটার রূপান্তর করে নিলাম, 175 সেন্টিমিটার। এবং সুজনের উচ্চতা যেটা রয়েছে সেটাকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করে নিলাম। সজল ও সুজনের উচ্চতার অনুপাতটা হবে কত দেখো তো একটু? 175/150, ঠিক আছে? সো এটাকে আসলে তারা ভগ্নাংশ হিসেবে লিখেছে ফার্স্টেই। এতে করে যেটা সহজ হয়েছে, আমরা লঘিষ্ঠকরণ করে নিয়েছি। 25 দ্বারা উপরে নিচে দুইজনকে ভাগ করে নিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 6/7। এবং এটাকে যদি আমরা অবশেষে অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা উত্তরটা পাচ্ছি 7:6, ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো এবার যদি আমরা একটু নেক্সট কোয়েশ্চেনটার দিকে একটু খেয়াল করি, নেক্সটে যদি আমরা যাই একটু, এখানে সরল অনুপাত রয়েছে। সরল অনুপাত কাকে বলে একটু খেয়াল করবা। অনুপাতে দুটি রাশি থাকলে তাকে আমরা সরল অনুপাত বলি। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে আমরা বলে থাকি উত্তর রাশি। এই যে যেমন 3:5 রয়েছে একটি সরল অনুপাত, যা এখানে 3 হলো পূর্ব রাশি এবং 5 হলো উত্তর রাশি, ঠিক আছে? এরপর লঘু অনুপাত রয়েছে। সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে, ঠিক আছে? পূর্ব রাশি মানে প্রথমটা যদি ছোট হয় এবং দ্বিতীয়টা যদি বড় হয় তাহলে এটাকে বলা হয় লঘু রাশি, ঠিক আছে? এরপর গুণ অনুপাত যদি একটু খেয়াল করো, গুণ অনুপাতটা হবে তার উল্টাটা, অর্থাৎ যার পূর্ব রাশি বড় সে গুণ অনুপাত এবং যার পূর্ব রাশি ছোট সে হবে লঘু অনুপাত, ঠিক আছে? এখানে আর তেমন কিছু আমি মনে হয় না আলোচনা করার প্রয়োজন আছে। এখান থেকে অবশ্যই সংখ্যাগুলো মুখস্থ করে নিবা, এই যে এই সংখ্যাটা মুখস্থ করে নিবা এবং এই যে এখান থেকে যেটা করবা এই সংখ্যাটা মুখস্থ করে নিবা। এটা পরীক্ষায় অনেক বেশি আসে। সো এবার চলো আমরা একটু পরের পেজে চলে যাই। বলা হচ্ছে একক অনুপাত। যে সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান বা একই থাকে সেই অনুপাতকে আমরা বলে থাকি একক অনুপাত, ঠিক আছে? এখানে একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো 15:15 বা এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করে ফেলি তাহলে পাইতেছি আমরা 1:1, ঠিক আছে? তাহলে এটা একটা একক অনুপাত। এরপর যদি আমরা যাই ব্যস্ত অনুপাতের দিকে, ব্যস্ত অনুপাতটা যেরকম সেটা হচ্ছে কোনো একটা অনুপাতে সরল অনুপাতে যদি আমরা
পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে আমরা কনভার্ট করে দিই বা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পর পরিবর্তন করার পর যেই অনুপাতটা পাবো সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত, এক কথায় বলতে গেলে আর কি। সো এই যে এই কথাটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা একটু এখানে পড়ে নিবা এবং চেষ্টা করবে এগুলো একটু মুখস্থ রাখার জন্য, কারণ এগুলা অনেক বেশি এক্সামে চলে আসে। এরপর দেখো মিশ্র অনুপাতটা যেটা রয়েছে, একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে আমরা যদি উত্তর রাশি ধরি, প্রাপ্ত অনুপাতকে আমরা পাবো হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, এই দেখো এখানে দুইটা অনুপাত রয়েছে, 2:3, 5:7। এদের পূর্ব রাশি গুণ করলাম, উত্তর রাশি গুণ করলাম, করলে পাইতেছি আমরা কত, 10:21। সো এটাই হচ্ছে এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত। এরপর এখানে একটা উদাহরণ রয়েছে, খেয়াল করবা, প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করে। এখানে 3টা অনুপাত রয়েছে, এগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা পূর্ব রাশিগুলোকে গুণ করবো এবং উত্তর রাশিগুলোকে গুণ করবো, করার পর পূর্ব রাশি গুণফলকে পূর্ব রাশি হিসেবে বসাবো এবং উত্তর রাশি গুণফলকে আমরা উত্তর রাশি হিসেবে বসিয়ে দিব। তাহলে আমরা যে অনুপাতটা পাবো সেটাই হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, সো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এরকম করে তোমরা নিজেরা সমাধান করবা। এরপর দেখো এখানে আরেকটা কাজ রয়েছে, সো চলো আমরা এটাও একটু সমাধান করি। সো এখানে দেখো বলা হয়েছে 4:9 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। তোমরা কি পারবে না করতে? এটা উত্তরটা হচ্ছে 9:4। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করবা, নিম্নের অনুপাতগুলোকে পূর্ব রাশি এবং উত্তর রাশি নির্ণয় করো। সো এখানে বলা হয়েছে নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি এবং উত্তর রাশি নির্ণয় করো। সো এখানে এক একটা অনুপাত রয়েছে, বলা হয়েছে এই রাশিগুলো কোনটা উত্তর রাশি আর কোনটা পূর্ব রাশি, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। পূর্ব রাশি তোমরা জানোই, প্রথমটা পূর্ব রাশি, দ্বিতীয়টা উত্তর রাশি। এখানে একটা চোখ এঁকে তোমরা এটা সমাধান করে ফেলবা। এরপর যে আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করবা, বলা হয়েছে নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত। একক অনুপাত যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু এখান থেকে করে দিতে পারো। সো একক অনুপাত যেটা তোমরা চিনতেই পারছো, এই 3 নাম্বারটা হচ্ছে একক অনুপাত, কারণ হচ্ছে এর পূর্ব রাশি এবং উত্তর রাশি সেম, তাই না? এরপর বলা হচ্ছে নিম্নের অনুপাতগুলো লঘু ও গুরু অনুপাতে ভাগ করো। এর মধ্যে কোনটা লঘু এবং কোনটা গুরু সেটা আমাদেরকে ভাগ করতে হবে। সো যার পূর্ব রাশি ছোট সে লঘু অনুপাত এবং যার পূর্ব রাশি বড় সে হচ্ছে গুরু অনুপাত। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। এবং 5 নম্বর কোশ্চেনটা যদি একটু খেয়াল করি আমরা, বলা হচ্ছে 2:3 এবং 3:4 অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় করো। সো এদেরকে মিশ্র অনুপাত নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে পূর্ব রাশি গুণ করে দিবা এবং উত্তর রাশি গুণ করে দিবা। গুণ করার পর যে গুণফলটা পাবা সেটাকে তোমরা অনুপাত আকারে লিখেই পেয়ে যাচ্ছ মিশ্র অনুপাত, এবং এটাকে আমরা লঘিষ্ঠকরণ করে পেলাম হচ্ছে 1:2। ঠিক আছে, সো এই যে লঘিষ্ঠকরণ কথাটা বলতেছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, যারা প্রথম অধ্যায়টা পড়েছো তারা কিন্তু এটা অবশ্যই বুঝতে পারবা। সো প্রথম অধ্যায়টা আগে তোমরা একটু পড়ে নিবা, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সো এবার চলো আমরা উদাহরণ 4টা একটু খেয়াল করি। বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল এত, সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 4:5। সংখ্যা দুটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সো এটা একদম সহজ, আমরা আগে একটা উদাহরণ করেছিলাম সেই উদাহরণটার মতোই। তো ফার্স্টে আমরা যেটা করবো, এই দুটো অনুপাতকে যোগ করে দিব, কলে পাচ্ছি আমরা 9। ঠিক আছে, সো 360 এর 9/4 অংশ, তার মানে কত পাইতেছি আমরা 160 প্রথম সংখ্যাটা, এবং দ্বিতীয় সংখ্যাটা হবে 360 এর 9/5 অংশ, কারণ দ্বিতীয় সংখ্যার অনুপাতটা ছিল 5 এবং প্রথম সংখ্যার অনুপাত ছিল 4। ঠিক আছে, সো এখান থেকে পাচ্ছি আমরা 200। সুতরাং নির্ণয় সংখ্যা দুইটা হচ্ছে 160 এবং 200। সো বন্ধুরা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো এবার যদি আমরা উদাহরণ 5 একটু খেয়াল করি, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ 4:1। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। সো এটাও কিন্তু একদম সিম্পলি তোমরা করে ফেলতে পারবা। জাস্ট এই সব অঙ্ক যদি থাকে তাহলে তোমরা যেটা করবা, ফার্স্টে তোমরা অনুপাত দুটাকে যোগ করে দিবা, এরপর যেই আমাদের পুরা সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা মোট যেটা থাকবে মানটা, সেটার সাথে আমরা এর দিয়ে বা গুণ দিয়ে আমরা যেটা করব, এই যে অনুপাত দ্বয়ের যোগফলটা পেয়েছিলাম সেটাকে নিচে লিখবো, এবং প্রথমটা হলে এর উপরে প্রথম থাকবে এবং দ্বিতীয় হলে দ্বিতীয়টার প্রথম এটা থাকবে, উপরে থাকবে। ঠিক আছে, সো এই যে এখানে খেয়াল করে, এই যে এখানে তারা করেছে, ফার্স্টে তারা অনুপাত দুটাকে যোগ করে দিলে 5 পালো, তারপর বালির পরিমাণ দেখো 40 কেজি ছিল মোটটা, সো মোটটা যেটা ছিল তার সাথে আমরা গুণ করে দিয়েছি কত, 5/4, কারণ প্রথম অনুপাতটা হচ্ছে 4। ঠিক আছে, সো 5/4 অংশ, সো এখান থেকে আমরা পেয়ে গেছি কত, 32 কেজি, এবং দ্বিতীয় সিমেন্টের পরিমাণটা দেখো 8 কেজি। সো এটা আমি আশা করি বেশি একটা আলোচনা করার প্রয়োজন নাই। সো এই যে লাস্টের যে উদাহরণটা রয়েছে, উদাহরণ 6, তোমরা যদি প্রথম দুইটা অঙ্ক কিছু বুঝে থাকো তাহলে কিন্তু 6 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা অনেক ইজিলিভাবে করতে পারবা। সো এখানে যদি বলো যে ভাইয়া আসলে এই যে এখানে যে কীভাবে লিখলো জিনিসটা আমরা এটা বুঝতে পারতেছি না, আসলে জিনিসগুলো আসলে এইভাবেই লিখতে হয়। এখানে আসলে আমার মতো আর তেমন কিছু মানে এক্সপ্লেন করা তেমন কিছু নাই, এসব আসলে এভাবেই লিখতে হয়, এইভাবেই তোমরা শিখে রাখো। সো বললামই তো, যেটা মোট পরিমাণ থাকবে তার সাথে আমরা গুণ করবো হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল
আর অনুপাত দেওয়ার যোগফল ভাগ উপরে থাকবে হচ্ছে যেই রাশিটা বা প্রথম যেটা আছে সেই রাশিটা আমরা উপরে দিয়ে দিব আর কি, যে এখানে হরে দিয়ে দিব হচ্ছে প্রথম রাশিটা। ধরো যে প্রথম রাশি হিসাব করলে আমরা প্রথম রাশি অনুপাতটা বসবে উপরে, এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে যে সিমেন্টের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে 2 নাম্বার যেটা রয়েছে 1, সেটাকে আমরা উপরে দিয়েছি। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা এখানে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।